এভাবেও ফিরে আসা যায়, হয়তো রাজনীতিতে এভাবেই ফিরে আসতে হয়। দীর্ঘ ১.৫ যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে এখন দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপলে। সাথে আছি আমি মুকসিমুল আহসান। দর্শক, যে কথাটি শুরুতেই বলছিলাম যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে নিয়ে দীর্ঘদিন আলোচনা ছিল। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, তার পরবর্তী জনমনে প্রশ্ন ছিল, বিএনপি নেতাকর্মীদের অপেক্ষা ছিল কবে তারেক রহমান দেশে ফিরবেন। এরপর আমরা দেখেছি একটি দীর্ঘ পথ পরিক্রমা, সেখানে তার মামলার জটিলতা ছিল, সেগুলো অবসান হয়। তারপর সেই প্রশ্ন আরও ঘুরে ফিরে বড় হয়ে দেখা যায় যে তিনি কবে ফিরবেন। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন গুরুতর অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়, তখন এটি নিয়ে আবারও আলোচনা তৈরি হয়। এবং সেই আলোচনার পরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দীর্ঘ একটি ফেসবুকে স্ট্যাটাস দেন, যেখানে তিনি এই বিষয়টিকে বলেন যে খানিকটা স্পর্শকাতর এবং এই বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীন নয়, বরং এই সিদ্ধান্তের সাথে আরও অনেকে জড়িত আছে, যাদের সম্মিলিতভাবেই এই সিদ্ধান্তটি হয়তো নিতে হবে। এরকম একটি প্রেক্ষাপটে আলোচনা চলছিল, তিনি কবে আসবেন, কিভাবে আসবেন। আমরা গত কয়েক মাস ধরে আলোচনাটি দীর্ঘ দেখছিলাম। অবশেষে তারেক রহমান দেশের মাটিতে, এবং সারাদিন তিনি যে কর্মযজ্ঞ চালিয়েছেন, দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি আসেন এবং সেখান থেকে মানুষের উষ্ণ ভালোবাসায় পৌষের দুপুরে তিনি দুপুর গড়িয়ে বিকেল অবধি তাকে পূর্বাচলের যে এক্সপ্রেসওয়ে রয়েছে, যেটি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে নামে নামকরণ করা হয়েছে, সেখানে পর্যন্ত পৌঁছতে তাকে বিকেল ৪টা বাজে। এবং সেখানে তিনি একটি নাতি দীর্ঘ বক্তব্যও দেন, যে বক্তব্যে তিনি অনেক কিছু বলেন। সব ছাপিয়ে যেটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সেটি হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান। মূলত আজকে আমরা সে বিষয়টি নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা একটু আমাদের একজন সহকর্মী, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই মুহূর্তে সারাদিনের যে মানুষের সঙ্গে দেখা করা, মায়ের সঙ্গে এভারকেয়ার হাসপাতালে দেখা করার পরে তিনি এই মুহূর্তে গুলশানের বাসভবনে, এবং সেই গুলশানের বাসভবনে আমাদের সহকর্মী শাহরিয়ার আরিফ আছেন। আমরা একটু শাহরিয়ার আরিফের সঙ্গে কথা বলবো এবং জানবো তারেক রহমানের সবশেষ কোথায় আছেন এবং আপডেট জানার জন্য। শাহরিয়ার আরিফ, আপনি শুনতে পাচ্ছেন? শাহরিয়ার আরিফ, আপনার কাছে যে বিষয়টি প্রথমেই জানতে চাই, একটু আপনি আমাদেরকে বলবেন যে কখন তিনি বাসায় পৌঁছেছেন এবং এই যে তার নতুন বাসাটি, সেই নতুন বাসাটির থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের দূরত্ব বা অবস্থানটি কোথায়, এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে, এবং তারেক রহমান বাসায় ঢোকার পরে অন্য কোনো অতিথি সেখানে গিয়েছে কিনা, কিংবা কোনো আলোচনা চলছে কিনা, কিংবা ভেতরে বাইরের কি পরিস্থিতি, নাকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এখন বিশ্রামে আছেন? আমাদেরকে একটু সবশেষ আপডেট জানাবেন। জি অপু, আপনাকে ধন্যবাদ। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যে বাড়িতে আছেন, সেই বাড়ির ঠিক সামনেই। এবং আপনি জানেন যে আজকে তিনি যে দেশে ফেরার পর উনি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে যে ওনার গণসংবর্ধনা হয়েছে প্রত্যাবর্তন দিবস প্রত্যাবর্তন উপলক্ষে, সেখান থেকে তিনি তার মায়ের সাথে দেখা করে কিন্তু এই বাড়িতে সন্ধ্যার পর অর্থাৎ রাত্রি এখানে আসেন। এবং এই বাড়িটি হচ্ছে বেগম জিয়া অর্থাৎ বিএনপির চেয়ারপারসন যে বাড়িটিতে থাকেন, তিনি হাসপাতালে যাওয়ার আগেও যে বাড়িতেই থাকতেন, সেই বাড়িটির কয়েকটি প্লট পরেই অর্থাৎ সেই এভিনিউ রোডেই এই বাড়িটির অবস্থান। এবং বাড়িটির যে নিরাপত্তার বিষয়টি আপনি জানতে চেয়েছেন, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে সেই সময় তিনি যখন আসেন তখন যে কয়েক স্তরের নিরাপত্তা ছিল, অর্থাৎ আর্মি, পুলিশ, তারপর বিজিবি, বেশ কয়েকটা স্তরেই কিন্তু নিরাপত্তা বেষ্টিত হয়েই তিনি এই বাড়িতে আসেন। এবং আসার পর এখানে আর সেনাবাহিনী এবং অন্যান্য যে সংস্থাগুলোর যে নিরাপত্তা ব্যবস্থা, সেই ব্যবস্থাটা এখানে বলবৎ ছিল। এবং কিছুক্ষণ আগেই কিন্তু এখান থেকে সেনাবাহিনী কিংবা বিজিবি এবং অন্যান্য যে বাহিনীর যে নিরাপত্তা, অন্যান্য স্তরের যে নিরাপত্তাগুলো, সেগুলো কিন্তু এখান থেকে চলে গিয়েছে। এবং এখন এখানে নিয়মিত যে নিরাপত্তা অর্থাৎ থানা পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি বলবৎ। এবং এর সাথে অতিরিক্ত যেটি বাড়তি পুলিশ মোতায়েন করা আছে। আমরা এখানে দেখতে পেয়েছি যে গেটের
বিভিন্ন পাশে ছড়ায় ছিটা বাড়তি পুলিশ এখানে রয়েছেন এবং এভাবেই কিন্তু এখানকার নিরাপত্তা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়েছে। এবং আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা এখানকার স্থানীয় যে যাদেরকে আমরা পেয়েছি এই অফিসের সাথে অর্থাৎ এই বাড়ির সাথে সম্পৃক্ত, তাদের সাথে কথা বলে একটি ধারণা পেয়েছি এরকম যে আমার পিছনে যে বাসটি দেখতে পাচ্ছেন, যে বাসটিতে করে তিনি আজকে এয়ারপোর্ট থেকে গণসংবর্ধনার জায়গা হয়ে হাসপাতাল হয়ে বাড়ি পর্যন্ত আসছেন, সেই বাসটি এখানে রাখা আছে এবং তার যে আরও কর্মসূচি রয়েছে বিশেষ করে আগামীকাল এবং পরশু, সেই কর্মসূচিগুলোতেও এই বাসটি আসলে ব্যবহার হতে পারে বা এই বাসটিতে করে তিনি তার যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন বা সম্পাদন করতে পারেন বলে আমরা একটা ধারণা পেয়েছি এখান থেকে। এবং সেটা হয়তো বা আগামীকালকেই বোঝা যাবে যে আসলে এই ধারণার কতটুকু বাস্তবায়ন আমরা মানে কতটুকু সত্য হয়, সেটা হয়তো আগামীকালকেই বোঝা যাবে। হ্যাঁ, শাহরিয়ার আরিফ, আরেকটি বিষয় একটু আপনি আমাদেরকে বলবেন যে আপনি আরেকটি বিষয় একটু আপনি আমাদেরকে স্পষ্ট করবেন, সেটি হচ্ছে আমরা দেখছি যে এখনও কিছু মানুষ বাসার আশপাশে আছে, মূলত আসলে তারা কারা এবং কেন বা অপেক্ষা করছে, বা এরকম মানুষ কি আরও আছে কিনা, নাকি অনেকটাই সারাদিনের যেমন প্রচুর মানুষ তারেক রহমানকে ঘিরে সেই এয়ারপোর্ট থেকে গুলশানের বাসভবন পর্যন্ত, মাঝখানে পূর্বাচল, তারপর এভার কেয়ার সব জায়গায় ছিল, এখনও কি তার রেশ রয়ে গেছে? আচ্ছা, এই বাড়িতে আসার পর কিন্তু যখন নিরাপত্তার যে বিষয়গুলো ছিল, বাড়তি নিরাপত্তা বা অতিরিক্ত নিরাপত্তা, সেগুলো যখন ধীরে ধীরে কমানো হয়, যখন স্বাভাবিক হয়, তখন কিন্তু এই বাড়িতে তার কিছু আত্মীয় স্বজনকে আমরা ঢুকতে দেখেছি, বিশেষ করে নারী এবং শিশু, তার যারা স্বজনরা আছেন। কেননা একটা বিষয় অবশ্য এটা আপনাকেও বলি যে দীর্ঘ প্রায় ১.৫ যুগ পর কিন্তু তিনি দেশে এসছেন, ফলে তার যে নিকটাত্মীয় কিংবা তার যারা স্বজন খুব কাছের, তারা তো আসলে অধীর আগ্রহে থাকবে তার সাথে দেখা করার জন্য, এটাই স্বাভাবিক। তেমনই আমরা এখানে কিছু ব্যক্তিকে আমরা প্রবেশ করতে দেখেছি, হয়তোবা তারা তাদের ওনার আত্মীয় স্বজন বা এমন কিছু হবেন বলে আমাদের ধারণা। আর এর বাইরে এখানে যে লোকজনগুলো আছে তাদের মধ্যে অনেকে আছে উৎসাহী লোকজন, একটু দেখতে আসছেন, হয়তো সারাদিনের এত টাইট শিডিউল কিংবা এত টাইট সিকিউরিটি, এত মানুষের ভিড়, যেগুলো নিয়ে মানে যেগুলোকে উপেক্ষা করে আসলে যারা আসতে পারেননি, তারাই আসলে এখন যারা সময় পাচ্ছেন বা সুযোগ পাচ্ছেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য এক নজর, বা তার বাড়িটার সামনে দিয়ে একটু ঘুরে গিয়ে মনের যে তৃপ্তি বা একটা আত্মতৃপ্তি নেয়া, সেটার জন্যই আসলে এখানে অনেক মানুষ ভিড় করেছেন। এবং এর বাইরে তার বাড়ির যে কিছু সিভিল সিকিউরিটি আছেন তারাও এখানে আছেন। এবং আমরা এখানে আরও দেখেছি যে তার যে বাসটি, যেই বাসটিতে চড়ে তিনি এয়ারপোর্ট হয়ে বাসা পর্যন্ত আসলেন, সেই বাসের সামনে এসে অনেকে কিন্তু নিজেদের একটু ছবি তোলার জন্য অনেক লোকজন কিন্তু কিছুক্ষণ আগে এখানে বেশ ভিড় করেছিল, আমরা এসেও এখানে যেটি দেখেছি। তো এই আর কি এখন পর্যন্ত। শাহরিয়ার আরিফ, আপনাকে আমাদের সঙ্গে দীর্ঘ সময় যুক্ত হয়ে সেখানকার সবশেষ অবস্থা জানানোর জন্য, এবং আমরা পরবর্তীতে সংবাদে আবারও আপনার সঙ্গে যুক্ত হব, আপনি সেখানেই থাকুন এবং সংবাদ সংগ্রহ করুন। দর্শক, আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং রাজনীতির আগামী দিনের কি, যে প্রেক্ষাপটে দেশে ফেরা, আগামী দিনে নির্বাচন, সব বিষয় নিয়ে আলোচনা। এবং এইসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। একজন আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন এবং আরেকজন আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হবেন। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, বিএনপির যুগ্ম মহাসচিব। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এবং সেই সাথে আমাদের সঙ্গে সিনিয়র সাংবাদিক মুস্তফা ফিরোজ, তিনি আমাদের ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত হবেন। যুক্ত হলে আমরা তার সঙ্গেও কথা বলবো। আমি প্রথমেই সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছে যে বিষয়টি একটু জানতে চাই যে একটা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে, আজকের প্রেক্ষাপটের সঙ্গে যদি তুলনা করি, সেরকম একটি প্রেক্ষাপটে 2008 সালের সেপ্টেম্বর মাসে তিনি দেশের মাটি ত্যাগ করতে হয় তাকে, অনেকটা বাধ্যতামূলকভাবেই এবং অসুস্থ অবস্থায় গুরুতর, এবং তারপর প্রায় 18 বছর। অনেকবার আমি আপনাকে অনেকবার জিজ্ঞেস করেছি যে কবে ফিরবেন তারেক রহমান, কেন ফিরছেন না, কবে ফিরবেন, অবশেষে ফিরে আসলেন। রাজনীতিতে এটি কি বার্তা দেয়, কিংবা কতটুকু বিএনপি চাঙ্গা হবে আগামী দিনের রাজনীতিতে আগের থেকেও? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আরেকজন সহ আলোচক আসবেন অনলাইনে, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক যারা দেখছেন শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বড়দিন উপলক্ষে আমি খ্রিস্টান সম্প্রদায়ের
আমাদের যারা নাগরিক আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে আমাদের জন্য একটি শুভ দিন। সেই শুভ দিনটা আপনি একটু আগেই বলেছেন, আমাদের বলতে আমি বাংলাদেশের মানুষের কথা বলছি। তো আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি আওয়ামী ফ্যাসিবাদের জুলুমের শিকার হয়ে মজলুম জননেতায় পরিণত হয়েছিলেন, সেই মজলুম জননেতা দীর্ঘ 18 বছর পর তিনি তার স্বদেশে প্রত্যাবর্তন করলেন এবং আজকে তার জনগণ তাকে যে রাজস্বিক একটা অভ্যর্থনা জানিয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে বিরল। আজকে বাংলাদেশের একটা ইতিহাস সৃষ্টি হয়েছে, আমাদের ঢাকা একটা এই ইতিহাসের সাক্ষী হয়ে রইল যে এই ধরনের প্রত্যাবর্তন কিন্তু আমরা আগে দেখিনি। বিএনপির নেতাকর্মীরা যত নেতা ছিল, সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল তার থেকে বেশি। এই যে আপনি বললেন যে তারেক রহমানের কি বার্তা নিয়ে আসছে, সাধারণ মানুষ আজকে তারেক রহমানের উপর আস্থা রাখতে চায়। কেন? কারণ দেশের যে আজকে পরিস্থিতি, বা বিগত 15 বছর ধরে দেশের মানুষ প্রতারিত হতে হতে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে আসলে তাদের কিন্তু আশা ভরসার জায়গাটা ছিল না। তো বেগম খালেদা জিয়াকে সেই সময় আওয়ামী সরকার যেভাবে নিপীড়ন নির্যাতনের শিকার করে আপনার জেলে নিয়ে, তার 25 মাস জেল হাজতে রেখে, তার জামিনের অধিকার কেড়ে নিয়ে, তার চিকিৎসার সুযোগ কেড়ে নিয়ে যেভাবে তাকে মৃত্যুর মুখোমুখি ধাবিত করেছিল, মানুষ তো কিন্তু তখন হতাশাগ্রস্ত হয়েছিল। সেই হতাশার সময়টাতে আমাদের এই তারেক রহমান, তিনি কিন্তু মানে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়েছেন এবং এই একটি সফল গণ অভ্যুত্থানের রূপকার যদি বলতে হয়, নেপথ্যের রূপকার, আজকে আমি নির্দ্বিধায় বলতে পারবো সেটা হচ্ছেন তারেক রহমান। আপনি যে জায়গাটিতে শেষ করলেন যে একটি সফল গণ অভ্যুত্থানের যদি নেপথ্যের রূপকার থাকে সেটি তারেক রহমান, সেই জায়গা থেকেও যদি আমি বলি তাহলে আজকের যে একটি নাতিদীর্ঘ বক্তব্য তারেক রহমান পূর্বাচলে রেখেছেন, সেখানে তার বক্তব্যের শুরুতেই 1971 সালের পরেই তিনি 24-এর গৌরব উজ্জ্বল ভূমিকাকে, ছাত্র জনতার অভ্যুত্থানকেও খুব বড় করে উল্লেখ করেছেন। কিন্তু মাঝে মধ্যেই জনমনে এরকম বিভ্রান্তি তৈরি হয়, প্রশ্ন আসে, বিএনপি কি জুলাইয়ের চেতনা থেকে সরে যাচ্ছে কিনা? কেন এই প্রশ্নগুলো কেন আসে, বা সেই জায়গা থেকে তারেক রহমানের স্পিড নেতাদের ভেতরে বা কর্মীদের ভিতরে সমপরিমাণ আছে? কোনোভাবেই বিএনপি জুলাইয়ের স্পিড থেকে মানে দূরে সরে যায়, বরঞ্চ জুলাইয়ের স্পিড থেকে বিএনপি ধারণ করে বলেই কিন্তু জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা, রাজনীতির পরিবর্তন, রাষ্ট্রের কাঠামোর পরিবর্তন, জনগণের ভাগ্যের পরিবর্তন এবং সার্বিকভাবে বাংলাদেশের যে একটা পরিবর্তন, সেই পরিবর্তনের বার্তা নিয়ে কিন্তু তারেক রহমান বাংলাদেশে এসেছেন। আপনি দেখেন যে এই পরিবর্তনের কথা কিন্তু আমরা 2016 সাল থেকে বলে আসছি। 2016 সালে বেগম খালেদা জিয়া বিএনপির কাউন্সিলে সর্বপ্রথম সেই পরিবর্তনের কথা বলেছিলেন। পরে 17 সালে তিনি ভিশন 2030 দিয়েছিলেন। পরে আপনার তারেক রহমান 2021 সালে আপনি গিয়ে সেটা রাষ্ট্র কাঠামো মেরামতের 21 দফা দিয়েছেন। পরবর্তীতে আমরা আন্দোলনরত সকল রাজনৈতিক দল একসাথে হয়ে সেই 27 দফাকে একটু মডিফাই করে 31 দফা দিয়েছিলাম। তো সেই আপনার আকাঙ্ক্ষাই কিন্তু আপনার জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। এই জুলাই গণ অভ্যুত্থানের পরে যে জাতীয় ঐকমত্য কমিশনে জুলাই সনদ যেটা ঘোষণা করা হলো, সেই বেগম খালেদা জিয়ার ভিশন 2030 কিংবা তারেক রহমানের সেই 31 দফা, সেটাই কিন্তু প্রতিধ্বনিত হয়েছে সেখানে। তো সেখানে কিন্তু নতুন করে খুব একটা বেশি কিছু আসে নাই, বরঞ্চ আমরা বলবো যে বিএনপি সেই জুলাইয়ের মূল চেতনাকে ধারণ করে, কিন্তু যারা আজকে বলছে তারাই জুলাই সেই মূল চেতনা থেকে তারা পরিকল্পিতভাবে, উদ্দেশ্যমূলকভাবে তারা কিন্তু দূরে সরে যাচ্ছে এবং জুলাই চেতনাকে তাদের নিজেদের মানে মতো করে তারা কিন্তু দেখাতে চাচ্ছে। সেটা কিন্তু না। আমার 71কে জুলাইয়ের 24কে 71-এর মুখোমুখি তারা দাঁড় করাতে যাচ্ছে, বা 24কে দিয়ে 71কে ঢেকে দিতে যাচ্ছে, সেটাকে ম্লান করতে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই সেটা না। মানে কোনোটা মুখোমুখিও না, আবার কোনোটাকে এটা পরিপূরক, একটা ধারাবাহিক। বরঞ্চ 71-এর যে আকাঙ্ক্ষাকে আওয়ামী লীগ ধূলিসাৎ করে দিয়েছিল, সেটাকে কিন্তু 24 ফিরিয়ে নিয়ে এসেছে এবং সেটাকে আরও অর্থবহ করার জন্য এই জুলাই সনদ বলেন, জুলাই ঘোষণাপত্র বলেন, কিংবা আমরা যে কথাগুলো বলছি সেগুলো নিয়ে এসছে। আপনি একটু আগে বললেন যে জনগণের যে আকাঙ্ক্ষা, দেখেন কি মানে বার্তা দেয়, যে তারেক রহমান তো এই রাজনীতির পরিবর্তন ঘটাতে চান,
ইতিমধ্যে তার সেই কর্মকাণ্ডের মাধ্যমে সেটা কিন্তু তা প্রমাণ করেছেন। রাষ্ট্র কাঠামোয় তিনি পরিবর্তন আনতে চান। ইতিমধ্যে তিনি তার দলের বিএনপিতে সেই সিদ্ধান্ত নিয়ে জুলাই সনদে অনেক বিষয় আমরা একমত ছিলাম না, কিন্তু জাতীয় ঐকমত্যের মধ্য দিয়ে কিন্তু আমরা সেটা একমত পোষণ করে আমরা একটা নতুন আপনার মানে রাষ্ট্র কাঠামোয় আজকে প্রবেশ করতে যাচ্ছি। আজকে যে দেখেন উনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। হ্যাঁ, এটা নিয়ে একটু জানতে চাই যে উনি মার্টিন লুথার কিং এর উদ্ধৃতি দিয়ে যে উই হ্যাভ এ ড্রিম, সেখান থেকে আই হ্যাভ এ প্ল্যানের যে হ্যাঁ উই হ্যাভ এ প্ল্যান বলেছে, আই হ্যাভ এ প্ল্যান বলেছে, যেটাই বলি মূলত উই আই ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই প্ল্যানটা কি, এটা একটু বলুন। প্ল্যানটা হচ্ছে একটু আগে বললাম, উনি রাজনীতির পরিবর্তন ঘটাতে চান ঐকমত্যের ভিত্তিতে এবং রাষ্ট্র কাঠামোয় পরিবর্তন আনতে চান। সর্বোপরি বাংলাদেশের এই মানে কি বলে জনগণের যে ভাগ্যের যে পরিবর্তন, এর আগে আমরা এই কথাগুলো অনেকবার বলেছি, কিন্তু আমরা কথা বলার মধ্যে এটা সীমাবদ্ধ রেখেছিলাম, এটার কোনো প্ল্যান ছিল না। সেই প্ল্যানটা উনি তৈরি করেছেন। যেমন ধরেন ইতিমধ্যেই তার প্ল্যান তিনি ইতিমধ্যে কিছু কিছু জনসম্মুখে এনেছেন। তিনি আজকে গত 1 বছর ধরে নয়, প্রায় 3-4 বছর ধরে দেশি বিদেশি বিভিন্ন বিশেষজ্ঞদেরকে দিয়ে তিনি কিন্তু দেশের বাস্তবতার আলোকে সেগুলো তিনি সাজিয়েছিলেন, গুছিয়েছিলেন। এই যে ধরেন তিনি আপনার গত কিছুদিন আগেই আমাদের এই যে প্রার্থী সিলেকশনের ব্যাপারে জনগণের মতামত নেওয়ার জন্য যে কয়েকটি জরিপ করিয়েছেন, সেই জরিপে শুধুমাত্র কিন্তু আমাদের প্রার্থীদের কার জনপ্রিয়তা কত সেটা কিন্তু উনি নির্ধারণ করতে বলেন নাই। বলেছেন জনগণের যে আকাঙ্ক্ষা, আগামী সরকারের কাছে জনগণ কি চায়, কি পরিবর্তন চায়, সেগুলো কিন্তু সেই জরিপে তিনি উঠিয়ে নিয়ে এসেছেন। এবং সেই জরিপের যে ফলাফল, তার থেকেও যে গত প্রায় 2-3 বছর ধরে যে কাজটা উনি করছেন, দুটোকে এক করে তিনি কিন্তু একটা প্ল্যান তৈরি করেছেন। যেমন ধরেন কথা উনি যেটা এখন সবচেয়ে বেশি জোর দিচ্ছেন আমাদের তৃণমূলের যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর মুখে যদি উনি বলছেন যদি আমি হাসি ফোটাতে পারি তাহলে বাংলাদেশ হাসবে। তিনি বলছেন এই যে আমাদের শিশু কিশোররা, তাদেরকে যদি আমরা গতানুগতিক ধারার শিক্ষায় যদি আমরা না নিয়ে আমরা যদি একটা পরিকল্পিতভাবে উন্নয়নমুখী বা আমরা উন্নয়নমুখী যদি আমরা একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে যেতে চাই, ক্লাস 4 থেকেই তিনি সেই পরিকল্পনা নিচ্ছেন। আপনাদের প্রান্তিক কৃষককে তার 2টি ফসলের মধ্যে 1টি ফসলের পুরো মানে সাবসিডি তিনি দিতে যাচ্ছেন, যাতে 5-7 বছরের মধ্যে সেই প্রান্তিক কৃষকটা আপনার লাভবান বা স্বাবলম্বী হতে পারে। প্রত্যেকটা ফ্যামিলিকে সেই ফ্যামিলির মায়েদের নামে তিনি একটি করে ফ্যামিলি কার্ড দিয়ে সেই ফ্যামিলিতে তার যেরকম মর্যাদা বৃদ্ধি করছেন, প্লাস সেই ফ্যামিলির যে সাংসারিক যে খরচ বা খাদ্যের যে সাবসিডি মানে এটা কি বলা যায় প্রণোদনা, সেটা দিতে যাচ্ছেন। কর্মসংস্থানের ব্যাপারে তিনি বেকারত্বে 1 কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে যাচ্ছেন। 1 বছরের জন্য মানে শিক্ষিত যুবকদের তিনি বেকার ভাতা দিতে যাচ্ছেন। সকল মানুষের জন্য তিনি বিনামূল্যে চিকিৎসা এবং গরিব রোগীদের জন্য 50 ধরনের ঔষধ বিনামূল্যে দিতে যাচ্ছেন। তিনি একই সাথে আপনার কৃষি বিমা, মৎস্য বিমা, তারপরে আপনার পোলট্রি বিমা, গবাদি প্রাণী বিমা, এমনকি গৃহ বিমা উনি চালু করতে চাচ্ছেন। এগুলোর তো মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য একটা বিরাট একটা পরিবর্তন ঘটাবে বলে আমরা মনে করি। আচ্ছা, আমরা আরও আলোচনা করব এটা নিয়ে, এবং আমরা একটু আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক মুস্তফা ফিরোজ। মুস্তফা ফিরোজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনাকে আমরা একটু বিরতিতে যেতে হচ্ছে, আপনার সঙ্গে পরিচয় করিয়ে বিরতিতে যেতে চাই এবং সেই সাথে আপনাকে একটা প্রশ্ন দিয়েই যাই, আপনি কিছুটা উত্তর দিতে থাকেন, বিরতির সময় হলে আমরা বিরতিতে যাই। সেটি হচ্ছে তারেক রহমানের এই প্রায় 1.5 দশক পরে রাজস্বিক প্রত্যাবর্তনই বলা যেতে পারে, এটি আসলে রাজনীতিতে কতটুকু ভিন্নতা তৈরি করবে বর্তমান যে অবস্থায় দেশ দাঁড়িয়ে? একটা জিনিস হলো যে গত 1-1.5 বছরে আমার মনে হয় যে এখন উনি দেরি করে আসাতে মনে হয় ভালোই হয়েছে, কারণ একটা শূন্যতা যে আমাদের ছিল এটা কৃত্রিম ভাবে আমরা ধরে রাখছিলাম, কিন্তু সেটা মানে সেটা শেষ পর্যন্ত রাখা যায়নি। সেই জায়গাটাই মানে বিশেষ করে গত 1 সপ্তাহের যে নৈরাজ্যকর পরিস্থিতি ছিল, তাতে যে কোনো গণতন্ত্র মানা মানুষ সাংঘাতিক রকম উদ্বিগ্ন ছিল যে গণতন্ত্র, নির্বাচন, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান তার অস্তিত্ব থাকবে কিনা। এবং দেখা গেছে যে এটা পরিকল্পিতভাবে এই সন্ত্রাস তৈরি করা হচ্ছে এবং বলা হচ্ছিল যে 5ই আগস্ট আমরা ভুল করছি, এবার আর ভুল করবো না। 5ই আগস্ট তো জনতার একটা সফল অভ্যুত্থান ছিল, সুতরাং তখন কারা ভুল করলো, কারা সেটার এখন সুযোগ নিতে চায়। তো এইরকম একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে তারেক রহমানের এই আগমনটা মনে করি খুবই সময়োচিত। এই সময়টা তো 6 মাস পরে উনি যদি আসতেন তাহলে গতানুগতিক 8-10 জন
দেশে ফেরার মতনই হইতো। কিন্তু এই সময়টায় আমি মনে করি যে খুবই তাৎপর্যপূর্ণ হয়েছে। অন্তত মানুষ এখন আশায় বাঁধতে পারে যে না, একটা পরিবর্তন হবে, এবং মানুষ যদি সহযোগিতা করে, মানুষ যদি ঘর থেকে বেরিয়ে আসে, এবং কয়েকটা শব্দ খুবই সিগনিফিকেন্ট লেগেছে। তিনি বলছেন পাহাড় থেকে সমতল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষের ঐক্য চেয়েছেন, শান্তি চেয়েছেন, নিরাপত্তা চেয়েছেন, সমৃদ্ধি চেয়েছেন, এবং উই হ্যাভ এ প্ল্যান। তার মানে এই শব্দগুলোকে যদি একত্রিত করি, একটা মালা যদি আমরা গাঁথি, এটাই তো আসলে একটা সাধারণ নাগরিক হিসাবে, ধরেন প্রিন্স ভাই তো দল করেন, তিনি নেতা হবেন, মন্ত্রী হবেন, কিন্তু আমরা তো আমাদের পেশাটাই করতে চাই। কিন্তু পরিস্থিতিটা এমন যে মাহফুজ আনামের কথা, যে সাংবাদিকতা তো দূরে থাক, বেঁচে থাকাটাই তো এখন কল্পনার বাইরে চলে যাচ্ছে। আসলে তাই, মানে মনে হতো যে ঢাকা শহরে কি সেই মব, যেটা আমরা যে ভয়ে ভয়ে 4 বছর ধরে আমি ব্যক্তিগতভাবে পালায় পালায় বেড়ালাম, তো মানে সেটার থেকেও কি একটা ভয়াবহ অবস্থা। পরিবর্তনটা এমন হলো যে রাস্তাঘাটে যাব, একজন হই করবে আর মব এসে আমাকে আক্রমণ করবে, এরকম একটা পরিস্থিতি। কারণ আমার তো কোনো দল নেই, আমার তো কোনো প্রতিষ্ঠান নেই, আমি তো একা মানুষ, আমার নিরাপত্তা কে দেবে? সুতরাং এই জায়গা থেকে মানে একটা আশা ভরসা দেখা যায়। এই সব মিলায় আজকে মানে যেমন আমার নিজেরও খুব আক্ষেপ ছিল যে তারেক রহমানের কেন এত দেরি করছে। আরো আগে আসলে হয়তো দল গুছাতে পারতো, কিন্তু এর মধ্যে হয়তো সমালোচনার পাল্লাও অনেক ভারী হতো। তিনি শেষ সময় এসে একটা রাজনীতিতে যে একটা ভয়ঙ্কর একটা শূন্যতা ছিল, যেটা আমরা কোন রকমের ঠেকনা দিয়ে রাখছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে, কিন্তু সেটা আসলে শেষ পর্যন্ত পারেনি। মবের কাছে, মব কালচার, মব সন্ত্রাসের কাছে সবাই আত্মসমর্পণ করছে। এই সময় একটা অসহায় অবস্থায়, বিশেষ করে আমি খুব মনোযোগ দিয়ে সিনিয়র সাংবাদিকদের বক্তব্য শুনছিলাম। সোনারগাঁ নাকি শেরাটনে হচ্ছিল, যেখানে মাহফুজ আনাম, মতিউর রহমান চৌধুরী, তাদের প্রত্যেকের বক্তব্যে যে চরম একটা অসহায়ত্ব, মানে গণমাধ্যমের এরকম শীর্ষ পর্যায় থেকে যখন অসহায় অবস্থা প্রকাশ করা হয়, তাহলে কিন্তু আসলে সাধারণ মানুষের হতাশাটা কতখানি সেটা বোঝা যায়। এবং ওসমান হাদির মৃত্যুকে ঘিরে একটা মহল, আমার ধারণা ছিল যে তারা তারেক রহমান আসছে এইটা মাথায় নিয়ে তড়িঘড়ি করে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছিল যাতে ভয়ে তারেক রহমান দেশে না আসে, এবং একই সঙ্গে তারা ক্ষমতাটাকে নিয়ন্ত্রণ করবে অথবা নিজেরাই ক্ষমতায় চলে আসবে, এরকম একটা পর্যায়ে কিন্তু তারা নিতে চেয়েছিল। মোস্তফা ফিরোজ ভাই, এই জায়গাটা থেকে একটু আপনি আরো একটু যদি ক্লিয়ার করতেন, সেটি হচ্ছে যে এই যে ওসমান হাদির মৃত্যুর পরে তারপরে রাজনৈতিক পরিবেশ, এর বাইরেও যদি আমরা বলি যে আইন শৃঙ্খলা, দেশের সামগ্রিক যে পরিস্থিতি, এবং তারেক রহমান আজকেও তার বক্তব্যে একটি উল্লেখযোগ্য অংশ নিয়ে এটি নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন, মানুষের নিরাপত্তা নিয়ে কথা বলেছেন, সেই জায়গা থেকে তার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এক্ষেত্রে সরকারকে চাপে রাখা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বা জনমনে স্বস্তির কোনো জায়গা দেখেন কিনা? না, সরকারকে চাপে রাখার কিছু নেই। এখন পরিস্থিতিটা হলো এই যে এখন জনগণকে তিনি আহ্বান জানাইছে। তিনি কিন্তু একবারও সরকারকে দায়ী করেনি, কোনো পক্ষকেই দায়ী করেনি, কিন্তু ইটসেলফ জনগণকে বলছে যে ঐক্য চান, তিনি শান্তি চান। ঐক্য চান মানে কি? জনগণকে বলছে ঐক্যবদ্ধ হয়েছে। ওই সরকার ব্যর্থ হয়েছে, সরকারের এর পদত্যাগ করা উচিত, এর করা উচিত, এই সমস্ত সিলি কথার মধ্যে উনি যাননি। উনি বুঝতে পারছে যে এটা এখন দেশকে রক্ষা করা, নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করা, এই যাবতীয় কাজটা জনগণ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে সম্ভব। জনগণ যদি দায়িত্বশীল রাজনৈতিক দলের পেছনে মানে সামিল হয়, তাহলে ওই জনগণের স্রোতে কিন্তু দেখা যাবে যে এই যত রকম যাদের মাথার মধ্যে চক্রান্ত, ষড়যন্ত্র, নানা রকম থিওরি নিয়ে যারা কাজ করছিল গত 1-1.5 বছর ধরে, তারা কিন্তু ভেঙে যাবে, এবং মানুষ তখন আশাবাদী হবে, মানুষ রাস্তায় নামবে। কারণ মানুষ তো নির্বাক হয়ে গেছে, তার সামনে ঘটছে মব। যেমন ওই কারওয়ান বাজারের যেই যখন নাকি মানে পোড়াচ্ছিল, তো ওইটা তো জমজমাট একটা শাকসবজির বাজার, সমস্ত আড়তদের মালগুলি আসছে, প্রচুর লোকজন ছিল, কিন্তু ওই যে কোনো নেতৃত্ব নাই, মানে হতভাগ হয়ে আছে। কিন্তু এখন কিন্তু আর সেটা হবে না। আমার ধারণা যে খুব দ্রুত সময়ের মধ্যে পুরো পরিস্থিতিটা পরিবর্তন হবে। মানুষ বুঝবে যে না, এই সরকারকে রক্ষা করা মানে কি, বাকি সময়টা, দিনগুলো, প্রতিটা দিন আমাদের, এবং আমাদের এই দিনগুলোকে আমরা আইন শৃঙ্খলা ঠিক রাখবো, আমরা নির্বাচন, প্রশাসন সবকিছু আমরা ঠিক রাখবো। অর্থাৎ জনগণের কাছে
তার যে আপিল, এটা আমি মনে করি খুব যথার্থ। এটা যদি বক্তৃতা তিনি দিতেন যে এই সরকার ব্যর্থ, এই স্বরাষ্ট্র উপদেষ্টা, ভাই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করে ওই জায়গায় কাকে দেবে? কে নেবে দায়িত্ব? কেউ দায়িত্ব তো নিতে চাইবে না। সুতরাং ওইগুলি বলে লাভ নেই। মোট কথা, জনগণ যদি রুখে দাঁড়ায়, আইন শৃঙ্খলা বাহিনীও মনোবল ফিরে পাবে এবং সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করার মধ্য দিয়ে বাংলাদেশের একটা গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণ হওয়া পর্যন্ত তাদেরকে এখন ভ্যানগার্ডের মতন কাজ করতে হবে। ওকে। এটাই হচ্ছে এখন এর এর আর কোনো আমি বিকল্প দেখি না। ওকে, আমরা একটু ইমরান সালে প্রিন্স ভাই আপনার কাছে আবার একটু যেতে চাই। সেটি হচ্ছে যে তারেক রহমানের একটু প্রশ্ন দুইটা অংশ। প্রথম অংশ হচ্ছে যে আজকে তো বেশ লম্বা, মানে বেশ মানে অনেক আপনাদের পরিশ্রম গেছে, অনেক বড় গ্যাদারিং ছিল, অনেক বড় শোডাউন ছিল, তারেক রহমানের কয়েকটা জায়গায় প্রোগ্রাম ছিল। আগামী 2 দিন কি প্রোগ্রাম আছে সেটি জানতে চাই। এবং আরেকটা প্রশ্ন সাথে দিয়ে দেই, সেটি হচ্ছে এই তারেক রহমানের ফেরার পরে দেশের বিএনপির হালচালে এবং এর আগে দেশের বাইরে থেকে উনি যখন দলকে পরিচালনা করতেন কতটুকু পরিবর্তন হবে বা কতটুকু ডিফারেন্স আমরা দেখতে পেতে পারি? প্রথম যে প্রশ্নটা আপনি করেছেন, আগামী 2 দিন 2 দিনে ওনার কর্মসূচি। আগামীকালকে উনি জুম্মার নামাজের পর ওনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে উনি যাবেন, সেখানে তার পিতার কবর জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি যাবেন। সেখানে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের উনি শ্রদ্ধা নিবেদন করবেন। কালকের মোটামুটি 2টি কর্মসূচি। সন্ধ্যার পরে হয়তো উনি ওনার মাকে দেখতে যাবেন এবং সকালেও দেখতে যাবেন শুনেছি আর কি। এটা একেবারে ওনাদের ব্যক্তিগত প্রোগ্রাম, আর এই 2টা হলো অফিসিয়াল প্রোগ্রাম। আর তার পরের দিন উনি 27 তারিখে ওনার মানে ভোটার আইডি কার্ডের মানে যেটা ছিল না সেটার জন্য উনি হয়তো সেই কাজটা সম্পন্ন করবেন এবং তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন এবং যাওয়ার পথে সম্ভবত পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধাদেরকে তিনি দেখতে যাবেন, তাদের পাশে দাঁড়ানোর কথা রয়েছে। মোটামুটি এই 2 দিনে এই অফিসিয়াল এই কয়েকটি প্রোগ্রাম রয়েছে, আর ব্যক্তিগত পারিবারিক তো প্রোগ্রাম আছেই। আর আপনি বলেছেন তার ফিরে আসার পরে কতটুকু পরিবর্তিত বিএনপি দেখবেন? দেখেন, বিএনপি তো তার নেতৃত্বেই চলছিল। বিএনপির সকল সিদ্ধান্ত, সকল কর্মকাণ্ড ওনার সাথে আলোচনা করেই, ওনার সভাপতিত্বে মিটিং করেই কিন্তু হচ্ছিল। সশরীরে আর ভার্চুয়ালি? আমি আসছি সে জায়গাতে। আগেটা ছিল ভার্চুয়ালি, এখন সশরীরে। সশরীরে আরও একটিভাবে উনি কাজ করতে পারবেন, আরও গভীরভাবে তিনি সম্পৃক্ত হতে পারবেন এবং সেই জন্য ধরেন আমাদের এখানে যে কিছু কিছু সমস্যা তো আছেই, সেই সমস্যাগুলো সমাধানে তড়িৎ গতিতে সেই সমাধানগুলো এগিয়ে যাবে। তো ওনার আশাটা অবশ্যই এটা আমাদের জন্য একটা মানে ভালো হয়েছে। আর যেটা মোস্তফা ফিরোজ ভাই বললেন, আমি এটার সাথে একমত যে ওনার যে বর্তমানে যে আশাটা, এই যে ওনার উপর কিন্তু একটা ব্যাপক আস্থার সৃষ্টি হয়েছে। এখানে আপনার সাধারণ মানুষ বলেন, কৃষক শ্রমিক বলেন, সরকারি কর্মকর্তা বলেন, কিংবা আইন শৃঙ্খলা কিংবা নিরাপত্তা বাহিনী বলেন, কিংবা অন্যান্য যে বিভিন্ন গভর্নমেন্টের যে স্টেক হোল্ডার যেগুলো আছে, সবাই কিন্তু ওনার দিকে তাকিয়ে আছে। কারণ উনি পারবেন বাংলাদেশকে এই বিশৃঙ্খলার অবস্থা থেকে নিয়ে আসতে। অত্যন্ত মোস্তফা ফিরোজ ভাই অত্যন্ত সিগনিফিক্যান্টলি একটি কথা বলেছেন। এই যে সাম্প্রতিককালে যেটা হলো, যে আমরা দেখেন, আমরা প্রায় বলি আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি, পেয়েছি কিন্তু মবক্রেসি। এই মবক্রেসি করতে গিয়ে এখানে একটা উগ্রবাদী উত্থান আমরা দেখতে পাচ্ছি। সেই উগ্রবাদী উত্থানগুলো দেখেন কিভাবে আমাদের মিডিয়াগুলোকে আক্রান্ত করছে, কিভাবে আমাদের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করছে, কিভাবে আমাদের প্রথিতযশা একজন সম্পাদক, মানে আমাদের কবির ভাই, যে ওনাকে কিভাবে আক্রান্ত করেছে, যিনি 15টা বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে উচ্চ কণ্ঠে তিনি এটার প্রতিবাদ করেছেন, তিনিও আক্রান্ত হয়েছেন। 2 জন বিদেশি কূটনীতিকদের মানে বাড়ি আক্রান্ত হয়েছে। এই যে দেখেন সিগনিফিকেন্টলি আপনার এসব করে বহির্বিশ্বে কী দেখানো হচ্ছে এবং দেশেই বা কী করা বার্তা দেওয়া হচ্ছে, এগুলো করে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছিল যাতে করে বাংলাদেশ আপনার একটা আবার ব্যাকফুটে চলে যায় এবং এই উগ্রবাদীদের কবলে চলে যায়। যার কারণে মনে করেছিলেন যে ওনারা তারেক রহমান হয়তো ভয় পেয়ে আসবেন না। তারেক রহমান ভয় পাওয়ার মানুষ না।
তারেক রহমান যা করেন সাহসিকতার সাথেই করেন, সেটা তো প্রমাণ হয়েছে। যে কতদিন থেকে শুনছি উনি আসবেন না আসবেন না আসবেন না, তো ওদের মুখে ছাই দিয়ে তো তারেক রহমান এসছেন। এই যে একটা বট বাহিনী তৈরি হয়েছে, এই যে আপনি ধরেন এই যে ফেসবুকটা খুললেই নানান রকম যে আপনার নেতিবাচক এবং মিথ্যা অপপ্রচার দিয়ে ভরে ফেলা হচ্ছে। ফেসবুক এখন একটা ফেক বুকে পরিণত হয়েছে, যে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা যাচাই করা কিন্তু খুব মুশকিল। এমনভাবে আপনার মানে এগুলো করা হচ্ছে এগুলো তো বলার অপেক্ষা রাখে না। তো যেইটা আমি বলছিলাম, শেষ করে আসছি, যে এই যে এখান থেকে দেশকে একটা শৃঙ্খলার পথে নিয়ে আসা, একটা ডেমোক্রেসির রূপান্তরে নিয়ে যাওয়া, এবং এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যেটা আপনার মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার মধ্য দিয়ে তিনি কিন্তু একটা বিরাট পরিকল্পনা করছেন, যেটা আজকে তিনি উল্লেখ করেছেন, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল ফর দ্য কান্ট্রি। তো এই প্ল্যানগুলো তো উনি তৈরি করছেন, এবং সেই জন্য তিনি তার মঞ্চে থাকা যেসব রাজনীতিবিদরা ছিলেন তাদের, এবং মঞ্চের বাইরে যারা, তাদেরও কিন্তু উনি সহযোগিতা চেয়েছেন, এবং সকল ধর্ম বর্ণের মানুষের সহযোগিতা চেয়েছেন। তার মানে উনি একটা ইনক্লুসিভ মানে স্টেট তিনি করতে চাচ্ছেন, যেটা একটা পজিটিভ স্টেটে পরিণত হবে, একটা ইতিবাচক রাষ্ট্রের যে বার্তা তিনি কিন্তু আজকে দিয়ে দিয়েছেন। মোস্তফা ফিরোজ ভাই, আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখি, একটু ছোট্ট করে উত্তর দেবেন। সেটি হচ্ছে, তারেক রহমানের কিছুদিন আগেও দেশে ফেরা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়, বিশেষ করে তার একটি ফেসবুক পোস্ট দেখে মানুষের ভিতরে সেটি আরও অনিশ্চয়তাটা বৃদ্ধি পায়। কিন্তু আমরা অল্প কিছু দিনের মধ্যেই দেখলাম তারেক রহমান দেশে ফিরলেন, পাসপোর্ট কেন্দ্রিক যে জটিলতা ছিল সেগুলো নিরসন হচ্ছে, ভোটার হওয়ারও যে যতটুকু জটিলতা আছে তাও হয়তো 2 দিনের ভিতরে হয়ে যাবে নির্বাচন কমিশনে গেলে। আসলে তার নিরাপত্তা কিংবা আদার্স সব কিছু ব্যাপার কি ঠিকঠাক হয়ে গেছে অল্প সময়ের ভিতরে, নাকি এখনও অনেক শঙ্কার জায়গা আছে? না না, নিঃসন্দেহে শঙ্কা দেখাচ্ছে। এবং আমি তো আজকে খুবই মানে আশা করছিলাম যে সরকার সর্বোচ্চ, যেটা তারা বলছে যে তারা আইন করছে এবং তারা প্রয়োজন মনে করলে নিরাপত্তা ঝুঁকিতে থাকা কোনো ব্যক্তিকে তারা সর্বোচ্চ নিরাপত্তা দেবে। আমাদের সর্বোচ্চ নিরাপত্তা তো এসএসএফ। এসএসএফটা কেন দিতে দ্বিধা করলো আমি বুঝলাম না। ঠিক আছে, বাকি যেই আয়োজনটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু এসএসএফ দেওয়ার দরকার এই কারণে যে উনার তো আজকেই শেষ কর্মসূচি না, কালকে থেকে তার অসংখ্য এবং 1.5 মাস ধরে তার কর্মসূচি থাকবে। সেই নিরাপত্তাটা জন্য তো এসএসএফ এর দরকার ছিল। তো সুতরাং উনার তো থ্রেট আছে, এটা তো একেবারে অস্বীকার করার উপায় নেই। সাম্প্রতিক ঘটনা প্রবাহ তো সেটা প্রমাণ করে। তো সুতরাং সরকারেরই উচিত যে, যেহেতু উনি ঝুঁকিতে আছে এবং এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেখানে যেটা বেগম খালেদা জিয়ার জন্য যে বরাদ্দ ছিল, বেগম খালেদা জিয়া তো যেহেতু আসতে পারছেন না, এখন মাঠে অসুস্থ, ওই নিরাপত্তাটা এখন তারেক রহমানকে দেওয়া উচিত। ওকে, আরেকটি বিষয় আপনি একটু একেবারে শেষ ছোট্ট করে জানতে চাবো, সেটি হচ্ছে যে আপনি তো খুব স্পষ্টভাবেই বলেন, সেক্ষেত্রে তারেক রহমানের ফেরা শুধুমাত্র বিএনপি কিংবা দেশের জন্য ইতিবাচক, সেভাবে না জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করি, কোনো নেতিবাচক দিক বা শঙ্কার আর কোনো জায়গা আছে কিনা? আমি আর শঙ্কার কোনো দেখি না, বরং এখন দায়িত্বটা হচ্ছে মানুষের, জনগণকে কোঅপারেট করতে হবে। তিনি সেই আহ্বানটা জানাইছে। সুতরাং জনগণ যদি এখন ঘুরে না দাঁড়ায়, মানে তার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। নেতা চলে আসছে, এখন নেতাকে তো তার পেছনে মানে সাহস নিয়ে দাঁড়াতে হবে। দাঁড়াইলে না নেতা তখন নেতৃত্ব দেবে। সুতরাং আমি মনে করি এখন মানুষেরও দায় দায়িত্বের এখন প্রশ্ন এসছে, মানুষকেও এখন আগায় আসতে হবে তারা এই আহ্বানের প্রেক্ষিতে। অনেক অনেক ধন্যবাদ মোস্তফা ফিরোজ। আমি একদম শেষ প্রশ্ন ইমরান সালে প্রিন্স ভাই আপনার কাছে করতে চাই। আজকে জামাতের আমির শফিকুর রহমান তিনিও স্বাগত জানিয়েছে, এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও স্বাগত জানিয়েছেন, এবং দুজনের দুটি লাইন আমি একটু কোট করি। জামাতের আমির বলছে, দীর্ঘ 17 বছর পর রাজনীতি সরাসরি মাঠে ফিরছেন, এবং তিনি বলেছেন এখন এই রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কী ভূমিকা রাখেন, কী পরিকল্পনা আছে, বাস্তবায়ন কীভাবে করবেন সে বিষয়ে জামাত নজর রাখবেন। এবং নাহিদ ইসলাম যেটা বলেছে, রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থান এবং সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ। আপনি তাদের বক্তব্য কিভাবে ধন্যবাদ। আমি দীপু ভাইয়ের একটি কথা এক লাইনে বলি, যে উনি বলেছেন এখন শক্তি সাহস দরকার। তারেক রহমানের এই আগমন একটা নতুন শক্তি, নতুন উদ্দীপনা, নতুন সাহস এবং নতুন একটা পরিবর্তনের বার্তা কিন্তু আমরা পাচ্ছি। সেই নতুন শক্তি, সাহস, উদ্দীপনা নিয়ে আমরা এই বাংলাদেশে সকল বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে একটা সুশৃঙ্খল জাতি হিসাবে আমরা নিয়ে আসতে চাই। দ্বিতীয়ত আপনারা বলেছেন, হ্যাঁ আমরাও দেখেছি
তারেক রহমানের আগমন উপলক্ষে সারা বাংলাদেশের জনগণ যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছে, আজকে তো ঢাকা নগরী ছিল জনগণের একটা মিলন মেলা, এবং এখানে প্রাণের উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি। আমরা যতটুকু না অর্গানাইজ করে এনেছি তার থেকে বেশি মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছে। এই গুলশান বনানী উত্তরার সাধারণ মহিলারা, বাসার মহিলারা, তারা বা সেখানে আপনার রাস্তায় দাঁড়িয়ে তারেক রহমানকে ফুল নিয়ে দাঁড়িয়ে মানে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়েছিল, সেটাও আমরা দেখেছি। তো এই যে সাধারণ মানুষের উচ্ছ্বাস, এটা হয়তো রাজনৈতিক নেতৃবৃন্দ এটা অ্যাভয়েড করতে পারেন নাই, তারাও বলেছেন, এবং জামাত এবং এনসিপি নেতৃবৃন্দ যথার্থই বলেছেন তারেক রহমান, হ্যাঁ উনি ঐক্যের যে বার্তা, যে প্ল্যান উনি করছেন, তারা এটা নাকি কি নজর রাখতে চায়। অবশ্যই আমাদের রাজনীতি তারা নজরদারি করবেন, সেটাও ভালো। আমরাও অন্যদের গুপ্ত রাজনীতি কিংবা ওপেন রাজনীতি সব কিছুই আমরা নজরে রাখবো। এই নজরে রাখার মধ্য দিয়েই আমাদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হবে বলে আমরা মনে করি। অনেক অনেক ধন্যবাদ সৈয়দ ইমরান সালে প্রিন্স এবং মোস্তফা ফিরোজ ভাই, আপনাদের দুজনকে, এবং সেই সঙ্গে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে রাত জেগে এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখার জন্য। শেষ করার আগে শুধু এতটুকু বলবো যে আহ্বান বা যে বক্তব্য আজকে এসেছে তার ভিত্তিতেই বলি বা যেভাবেই বলি না কারণ আমরা সবাই চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমরা সবাই চাই গণতন্ত্রের মতো পথ হবে মসৃণ, আগামী দিনে টেকসই হবে গণতন্ত্র। সেই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।